ভুবন, শম্ভু আর দীপক এই তিন বন্ধু গ্রামের হাট থেকে প্রদীপ কিনে বাড়ি ফিরছিল। ভূত চতুর্দশীর জন্য হাটে আজ প্রদীপের দোকানে ভীষণ ভিড় জমে আছে, তাই ওদের ফিরতে একটু দেরি হয়ে গেছে। সন্ধে নামতে শুরু করেছে। আকাশে সূর্যের শেষ আলোটা ধীরে ধীরে কমে আসছে। দূরে মাঠের পাশে বড় বড় পাকুড় গাছের ডালে ঝাঁকঝাঁক পাখি বসে ডাকছে। গ্রামের কাঁচা পথ ধরে তিনজনে পাশাপাশি হাঁটছিল, একে অপরের সঙ্গে গল্প করতে করতে। ভুবন বলল, তাড়াতাড়ি পা চালা তোরা, একেই এত দেরি হয়ে গেছে, আরো দেরি করলে মা একেবারে রেগে আগুন হয়ে যাবে রে। আজ আবার ভূত চতুর্দশী, সন্ধ্যের আগে ঘরে ঘরে 14টা করে প্রদীপ দিতে হবে। মা বারবার বলে দিয়েছিল আজ তাড়াতাড়ি ফিরতে। শম্ভু মাথা নেড়ে বলল, আরে তাড়াতাড়ি তো হয়ে যেত, ওই হাটেই তো দেরি হয়ে গেল, না হলে এতক্ষণে আমরা পৌঁছে যেতাম। দীপক মুচকি হেসে বলল, তোরা তোদের মায়েদের কত ভয় পাস রে, আমি তো এরকম নই। মা তো বলে আমি নাকি দিন দিন বাঘের বাচ্চা তৈরি হচ্ছি। তা বাঘের বাচ্চা, পাটাও চালাও না তাড়াতাড়ি, এত পিছিয়ে পড়ছিস কেন বারবার? বাঘ খালি শিকারের পেছনেই ছোটে, বুঝলি? তাছাড়া সবসময় নিজের মনের মতো হাঁটে। এভাবেই ওদের মধ্যে কথোপকথন চলছিল। ঠিক তখনই ওরা এসে পড়ল গ্রামের মাঝখানে বড় ডোবার কাছে। সেই ডোবার পাড়েই দাঁড়িয়ে আছে একটা বিরাট শেওড়া গাছ। সেই গাছের দিকে নগেন খুড়ো হাতে একটা জ্বলন্ত প্রদীপ নিয়ে এগিয়ে চলছে। ও খুড়ো, এই ভর সন্ধেবেলা এখানে কি করছো তুমি? নগেন খুড়ো খুব খুব করে কেশে ধীরে ধীরে বলল, এই তোরে শেওড়া গাছের তলায় দীপ দিচ্ছি, তা তোরা এখানে কি করছিস? এই তো হাটে গেছিলাম প্রদীপ কিনতে। আবার সেই একই কাণ্ড। প্রতি ভূত চতুর্দশীতেই দেখেছি গ্রাম্য বুড়োদের মধ্যে কেউ না কেউ এখানে এসে প্রদীপ জ্বালায়। বাড়িতে প্রদীপ জ্বালানোর কারণটাও বোঝা যায়, কিন্তু এই গাছটার তলায় প্রদীপ জ্বালানোর কি দরকার বলতো? ঠিক বলেছিস। আমার ঠাকুরদাও আগের বছর এসেছিল এখানে প্রদীপ দিতে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কিছুতেই কিছু বলতো না। সেই তো, বেশি প্রশ্ন করলেই বলে এত কিছু জানার বয়স হয়নি আমাদের। এইসব জানার বয়স হয়নি, অথচ মাঠে লাঙল টানার বয়স হয়ে গেছে। মানা যায় এইসব? চল চল, আজকে খুড়োকে ধরে জিজ্ঞাসা করি। খুড়ো এমনিতেই গল্প বলতে ভালোবাসে, একটু চাপ দিলে নিশ্চয়ই বলে দেবে, কি বলিস? ঠিক বলেছিস, চল খুড়োর কাছে যাই। ও খুড়ো, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও না গো, তোমার সঙ্গে একটু কথা আছে। ও খুড়ো! নগেন খুড়ো থেমে গেল। ওরা তিনজন একসাথে দৌড়ে গিয়ে খুড়োর সামনে দাঁড়ালো। নগেন খুড়ো ওদের দেখে নিচু স্বরে বলল, তোরা আবার এদিকে এলি কেন? জানিস না আজকের দিনে জোয়ান ছেলেদের এখানে আসতে নেই? যা, ভাগ ভাগ এখান থেকে, যা বলছি, তাড়াতাড়ি যা। কথাটা শুনে তিনজন একে অপরের দিকে তাকালো। খুড়ো, ছোটবেলা থেকে তো শুনে আসছি এইসব কথা, কিন্তু কেউ তো কখনো কারণটা আমাদেরকে বলে না। আজ আমরা জানতে চাই। কি জানতে চাস তোরা? 1 নম্বর প্রশ্ন, ভূত চতুর্দশীর রাতে জোয়ান ছেলেরা কেন এই শেওড়া গাছের কাছে আসতে পারবে না? আর 2 নম্বর প্রশ্ন, গ্রামের বুড়োরা কেন এখানে ভূত চতুর্দশীর দিন প্রদীপ দেয়? নগেন খুড়ো কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর প্রদীপটা গাছের গোড়ায় রেখে বলল, কারণ জানতে চাস তোরা? ঠিক আছে, আমি বলবো তোদের। একদিন তো তোদেরও এইসব দায়িত্ব নিতে হবে। আমাদেরও তো বয়স হচ্ছে, আমরা মরলে এই গাছের নিচে প্রদীপ দেওয়ার নিয়ম তো তোদেরই পালন করতে হবে। তাই এই বিষয়টা জানা তোদেরও দরকার। তাহলে এখনই বলো খুড়ো। দীপক আর শম্ভু গলা মেলালো। হ্যাঁ হ্যাঁ, বলো না খুড়ো, এখনই বলো। খেপেছিস নাকি? না না, এখানে দাঁড়িয়ে কিছু বলবো না। আরে তোদের এখন এই শেওড়া গাছের নিচে থাকাও উচিত না। যা, আগে তোরা বাড়ি যা, নিজেদের কাজকর্ম সব শেষ কর,
তারপর আমার বাড়িতে চলে আয়। আজ তোদের আমি এই শেওড়া গাছ নিয়ে যা যা ঘটনা আছে সেই সব বলবো, বুঝলি? আর দাঁড়িয়ে থাকিস না, যা যা তাড়াতাড়ি যা। তাহলে আমরা কাজ সেরেই তোমার বাড়িতে চলে আসছি। এই চল চল চল, তাড়াতাড়ি বাড়ি যাই। 3 বন্ধু ছুটতে ছুটতে যে যার বাড়ির দিকে চলে গেল। খুড়ো একবার জ্বলন্ত প্রদীপটার দিকে তাকিয়ে নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে গেল। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সামনেই কালী পুজো, ভূত চতুর্দশীর রাত। তো আপনারা আজকে শুনবেন গ্রাম বাংলার একটি হাড় হিম করা এমনই ভয়ের গল্প। লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে আজ আপনারা শুনবেন চণ্ডীপুর গ্রামের ভূত চতুর্দশীর রাত। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছি আমি দিব্যেন্দু। আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, অঙ্কিতা ঘোষের কলমে চণ্ডীপুর গ্রামে ভূত চতুর্দশীর রাত। গ্রামের নাম চণ্ডীপুর। অন্য সময় এই গ্রামটা মোটের উপর শান্তই থাকে, কিন্তু ভূত চতুর্দশীর সন্ধ্যা এলে চণ্ডীপুর অন্যরকম হয়ে ওঠে। তখন এই গ্রামের প্রতিটা বাড়ির দরজায় দরজায় মাটির ছোট ছোট প্রদীপ রাখা হয়। উঠোনে গোল করে আলপনা দেওয়া হয়, ফুল মালা দিয়ে ঘর বাড়ি সাজানো হয়, ধূপধুনুর গন্ধে চারিদিক ভরে ওঠে। আজও সে নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি, কিন্তু আজ পরিবেশটা একটু অন্যরকম। কারণ আজ সন্ধ্যের পর থেকে সই সই করে হাওয়া বইছে, পশ্চিম আকাশে কালো মেঘ জমে উঠেছে। হঠাৎ হঠাৎ ঝোড়ো হাওয়া বইলেও প্রদীপগুলো দপদপ করে কেঁপে উঠে নিভে যাচ্ছে। মাঝে মাঝে টুপটাপ করে বৃষ্টি শুরু হয়ে আবার থেমে যাচ্ছে। মাঝে মাঝে গুম গুম করে মেঘ ডেকে উঠছে। আকাশে দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলক। সন্ধে 6টা বাজতেই আকাশ ভেঙে পড়ল চণ্ডীপুর গ্রামের উপর। মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামল, সঙ্গে ঝোড়ো হাওয়া আর বজ্রপাত। চারিদিক অন্ধকারে ঢেকে গেল। এরকম উত্তাল আবহাওয়া ভূত চতুর্দশীর দিনে বহু বছর দেখা যায়নি। বৃষ্টি যেন থামবার নামই নিচ্ছে না। এর মধ্যেই দীপক গায়ে একটা বর্ষাতি চাপিয়ে ঘর থেকে বেরোল। ওকে দরজার সামনে দেখতে পেয়ে ওর মা উৎকণ্ঠিত হয়ে বলল, এ কি রে দীপু, এই ঝড় বৃষ্টির মধ্যে তুই কোথায় যাচ্ছিস? তাও কিনা আবার এই ভূত চতুর্দশীর রাতে? এই তো নগেন খুড়োর বাড়ি যাচ্ছি মা। এখন কেন? গল্প শুনতে। না না, এখন কোথাও যেতে হবে না, ঘরে যা বলছি। মা বিরক্ত করো না তো। কেন, একটু নগেন খুড়োর বাড়িতে গেলে কি হবে? আমি তো তোকে নগেনদার বাড়িতে যেতে বারণ করছি না, তোকে শুধু বলছি এই ঝড় বৃষ্টির রাতে কোথাও বেরোতে হবে না। কেন মা, আমি তো আগেও ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়েছি। তাছাড়া আজ খুড়ো আমাদের গল্প শোনাবে। শম্ভু আর ভুবন হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। ওরা তো খুড়োর বাড়ির কাছেই থাকে, কিন্তু তোকে তো অনেকটা পথ পার করে যেতে হবে বল। না না বাবা, তুই আর জেদ করিস না। না মা, আমি যাবই। আমি কথা দিয়েছি যখন, যেতে হবেই আমাকে। কিন্তু আজ যে ভূত চতুর্দশীর রাত, আজকের দিনে পথে পথে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। আর ওসব বাজে কথা, ভূত প্রেত বলে কিছু হয় না। তাছাড়া তুমি তো আমায় 14 শাক খাইয়েছ, আর আমি তোমার কথায় প্রদীপও জ্বেলেছি। এরপর তো আর ভয় থাকার কথা নয়। আমায় যেতে দাও, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। মা ছেলের সঙ্গে তর্কে জিততে পারল না, তাই একটা ঠোঙায় একটা লেবু আর লঙ্কা দিয়ে বলল, এই নে, এই লেবু লঙ্কার ঠোঙাটা সঙ্গে নিয়ে যা, তাহলে পথে আর কোনো বিপদ হবে না। আর শোন, গাছের নিচ দিয়ে যাবি না, কিন্তু মাঝে মাঝেই বাজ পড়ছে তো, কোনো বিপদ আপদ বাঁধাস না বাপু। উফ, হে দোষী ছেলেকে নিয়ে যে কি করব ভগবান জানে। দীপক সেই ঠোঙাটা নিয়ে বর্ষাতের পকেটে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে পড়ল। দরজা থেকে পা বেরোতে ঝোড়ো হাওয়ার ঝাপটায় শরীরটা কেঁপে উঠল দীপকের। বাড়ি থেকে বেরিয়ে নির্জন পথ ধরে ও এগোতে লাগলো। প্রবল ঝড়ে বৃষ্টিতে বড় বড় ফোঁটার কবল থেকে দীপকের বর্ষাতি ও শরীরটাকে বাঁচাতে পারছে না। রাস্তা কাদায় ডুবে গেছে। দীপক খুব সাবধানে পা ফেলছে। একটু অসাবধান হলেই কাদায় হড়কে পড়ার সম্ভাবনা রয়েছে। দূরে তাল গাছগুলো এমনভাবেই দুলছে যেন তীব্র হাওয়ায় এই যেন ভেঙে পড়বে।
বিদ্যুতের ঝলকানি মুহূর্তে মুহূর্তে পুরো গ্রামটাকে আলোকিত করে তুলছে। এই তো আর কিছুটা এগোলে নরেন খুড়োর বাড়ি। এমন সময় হঠাৎই দীপকের চোখ পড়ল সেই বিরাট শেওড়া গাছটার দিকে। দীপক থমকে দাঁড়ালো। চারিদিক তখন ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড। হাওয়ার ঝাপটায় তাল গাছগুলো কেঁপে উঠছে। বাঁশঝাড় একে অপরের গায়ে ধাক্কা খেয়ে হু হু শব্দ করছে। প্রত্যেকটা বাড়ির দরজা রাখা প্রদীপগুলো সবকটা নিভে গেছে। অথচ এই শেওড়া গাছটার গোড়ায় রাখা একটি মাত্র প্রদীপ এখনো জ্বলছে। হাওয়ার ঝাপটায় এই বৃষ্টিতেও সেটা নিভছে না। দীপকের বুকের ভেতরটা হঠাৎ করে ধরফর করে উঠল। আর সেখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত পা বাড়ালো নরেন খুড়োর বাড়ির দিকে। খুড়োর বাড়িতে প্রবেশ করতেই দীপক দেখল ওর আসার আগেই চলে এসেছে শম্ভু ও ভুবন। দীপক নিজের বর্ষাতে খুলে দরজার পাশে হুকে ঝুলিয়ে দিয়ে ওদের পাশে এসে বসল। কিরে, খুঁড়ো কোথায়? রান্নাঘরে গেছে নিজের জন্য চা আনতে, আর আমাদের জন্য মুড়ির মোয়া আনতে। তুই এত দেরি করে এলি কেন ভাই? আরে মা কিছুতেই আসতে দিচ্ছিল না, অনেক করে বুঝিয়ে এলাম। তবে আসার সময় একটা ব্যাপার লক্ষ্য করলাম, জানিস? কি ব্যাপার? তোরা আসার সময় শেওড়া গাছটা দেখেছিস? ওখান থেকেই তো এলাম, কিন্তু খুব একটা খেয়াল করিনি তো। কেন বলতো? আজ বিকেলে খুড়ো যে প্রদীপ ওখানে জ্বালিয়েছিল সেটা এখনো জ্বলছে, জানিস? এতে অবাক হওয়ার কি আছে? হয়তো প্রদীপে তেল বেশি ছিল। ধুর মাথা মোটা, এই ঝড় বৃষ্টিতেও প্রদীপটা জ্বলছে কি করে? তেল বেশি থাকলেও অল্প হাওয়াতেই তো প্রদীপ নিভে যাওয়ার কথা। তুই সত্যি দেখেছিস এখনো প্রদীপ জ্বলছে? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি এই ব্যাপারে মিথ্যে কথা বলতে যাব কেন? শেওড়া গাছের নিচে প্রদীপ জ্বলে থাকা নিয়ে কি কথা হচ্ছিল যেন তোদের মধ্যে, একটু শুনি। হ্যাঁ খুড়ো, আজ সেই যে তুমি ওই গাছের নিচে প্রদীপ জ্বালিয়েছিলে সেটা এখনো জ্বলছে, এত ঝড় বৃষ্টিতেও নেভেনি। এটাই তো হয়, তোরা হয়তো এত বছর খেয়াল করিসনি, আজ এত বৃষ্টিতে এদিকে আসলি বলে খেয়াল করলি। কিন্তু এটা কি করে সম্ভব খুড়ো? সে কাহিনী তো আজ তোদের শোনা পড়ে। নে, তোরা খাওয়া শুরু কর, আমি বলতে শুরু করি। ওরা সবাই একটা একটা করে মোয়া তুলে নিল। খুড়ো নিজের পেয়ালা তুলে গরম চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো। অনেক কাল আগের কথা, তখন এই চণ্ডীপুর গ্রামে যে কোনো পুজো পার্বণ মানেই ছিল জমজমাটি আনন্দ উৎসব, বিশেষ করে কালী পুজো। এই গ্রামের কালী পুজো দেখতে দূর দূর থেকেও লোকেরা আসতো। এই উৎসবের প্রারম্ভ হয়ে যেত ভূত চতুর্দশীর দিন থেকে। সেই সময়ও এই গ্রামে ভূত চতুর্দশীর খুব ধুমধাম করে পালন করা হতো। গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানো হতো। বিশ্বাস ছিল সেই দিন নাকি পূর্বপুরুষদের আত্মারা ফিরে আসে। আগুন যেহেতু অতি পবিত্র জিনিস, তাই ওই দিন দুয়ারে দুয়ারে প্রদীপ জ্বালানো হতো। এর ফলে আমাদের পূর্বপুরুষদের আত্মারা শান্তি পেত এবং গৃহস্থের কোনো অমঙ্গল করত না। তখন এই গ্রামেই হয়তো পলাশ নামের একটি ছেলে, এই ধর তোদেরই বয়সী হবে 19 কি 20, লম্বা চওড়া গড়ন, চটপটে এবং ডান পিঠে স্বভাবের, খেলাধুলো করতে ভীষণ ভালোবাসত। বন্ধুদের সঙ্গে দিন রাত দৌড়ঝাঁপ আর ফুটবল খেলা নিয়ে পড়ে থাকতো, এই ওর জীবন। সেদিন দুপুর বেলাতেও পলাশ তৈরি হচ্ছিল খেলার মাঠে যাওয়ার জন্য। ঠিক তখনই ওর মা ওকে ডেকে বলল, বাবা শোন একবার। পলাশ মায়ের কাছে এসে জিজ্ঞেস করলো, তাড়াতাড়ি বলো, বন্ধুরা মাঠে অপেক্ষা করছে। অপেক্ষা করছে কেন? কোন রাজকার্য হবে সেখানে শুনি? ফুটবল খেলা হবে গো মা। রাখ তোর ফুটবল খেলা, কতবার বলি বাপটার সঙ্গে একটু কাজ শেখ, কিন্তু কে শোনে কার কথা? সকাল থেকে ওই মানুষটা একা একা স্টেশনে গিয়ে সবজি পাতি বেচতে বসে, আর তুই এখানে মাঠে মাঠে ঘুরে ফুটবল খেলে যাস। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তুমি কি এটাই বলবে বলে ডাকলে মা? পলাশের মা জিভ কেটে বলল, এ বাবা, দেখেছিস তোর জালে সব ভুলে যাই। এই ফুটবলটা হাত থেকে নামিয়ে রাখ, আর এই টাকাটা ধর, আর চট করে একবার হাটে যা তো। হাটে? কিন্তু কেন? কটা জিনিস আনতে হবে,
আজ ভূত চতুর্দশী না? এখন আমি হাটে যেতে পারবো না মা। আজ তো ভূত চতুর্দশী বাবা। সন্ধ্যের সময় দৌড়ে দৌড়ে প্রদীপ জ্বালাতে হয়, সেই প্রদীপগুলোই কিনে আনতে হবে। তোর বাবা তো সেই সকালে কাজে গেছে, ওর ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এই নে 5টা পয়সা ধর, আর হাটে গিয়ে 14টা প্রদীপ নিয়ে আয়, চা। দূর বাবা, ভালো লাগে না। দাও দাও, এনে দিচ্ছি। মনে রাখিস কিন্তু 14টা প্রদীপ লাগবে, না একটা কম না একটা বেশি, একেবারে 14টা। পলাশ বিরক্ত হলেও মায়ের কথা অমান্য করতে পারল না। হাতের ফুটবলটা রেখে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন ওর মা আবার বলল, আরে আরে, যাচ্ছিস কোথায়? শুধু প্রদীপ নয়, আরো কয়েকটা জিনিস আনতে হবে। আবার কি মা? কি জিলিপি খাবো আমি? সত্যি মা? মায়ের শেষ কথাতে পলাশের মুখ উজ্জ্বল হয়ে উঠল। জিলাপি খাওয়ার লোভে মনটা খুশিতে ভরে গেল। হ্যাঁ খাস, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, সন্ধ্যের সময় প্রদীপ জ্বালাতে হবে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। পলাশ আর দেরি না করে তড়িঘড়ি হাটের দিকে রওনা দিল। বিকেল ঘনিয়ে আসছিল তখন। ভূত চতুর্দশীর জন্য হাট তখন ভরপুর ভিড়ে জমজমাট। চারিদিকে প্রদীপের দোকান, বাজির দোকান, সুন্দর সুন্দর জামা কাপড়ের বাজার, সব মিলিয়ে চারিদিকে এক উৎসবের আবহ। পলাশ একটু বাজির দোকানের সামনে এসে দাঁড়ালো। শহর থেকে এবারে এমন এমন বাজি এসেছে যার নামও কেউ আগে শোনেনি। এই গ্রামে খুব একটা বাজি পোড়ানোর চল নেই, তাই সেই দিকে ভিড়ও খুব একটা বেশি নেই। হাটের এক কোণে এক ভ্রাম্যমান বাউল একতারা বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। পলাশ সেদিকে এগিয়ে দেখল একটা বিরাট জায়গা থেকে মিষ্টি সুবাস আসছে ওর নাকের মধ্যে। জিলিপি তৈরি হচ্ছে সেখানে। কালো বিশাল কড়াইতে ফুটছে টকবগে তেল, তার মধ্যে গরম জিলিপি ভাজা হচ্ছে। চারদিকে সেই গন্ধে একেবারে ভরপুর। কিন্তু পলাশ ভাবল, প্রথমেই তো জিলিপি কেনা যাবে না, আগে মায়ের জিনিসগুলো নিয়ে তারপর জিলিপি কিনবো। পলাশ সোজা হাঁটতে হাঁটতে গেল একটা দোকানের দিকে। সেখানে পাওয়া যাচ্ছে মাটির তৈরি বিভিন্ন জিনিস, এই যেমন হাঁড়ি, কড়াই, খট, ভাঁড়, থালা, গ্লাস আর অনেক অনেকগুলো প্রদীপ। সব প্রদীপগুলোর মধ্য থেকে ফুলের নকশা কাটা ছোট ছোট প্রদীপগুলো খুব পছন্দ হলো পলাশের। দোকানদার গলা ফাটিয়ে বলল, এই দেখো, এই প্রদীপগুলো দেখো, একবার জ্বালালে জ্বলবে অনেকক্ষণ। এইগুলো ভূত চতুর্দশীর প্রদীপ, একেবারে তাজা মাটি দিয়ে বানানো। 2 পয়সায় 4টে প্রদীপ। এসো এসো, নিয়ে যাও। পলাশ এগিয়ে এসে দোকানদারকে বলল, আমাকে 14টা প্রদীপ দাও। দিব তো বাবু, তা আরো কিছু নেবে না? এখানে পুজো সব কিছু পাওয়া যায়। হ্যাঁ নেবো তো, 1 বান্ডিল সলতে, সর্ষের তেলের ছোট শিশি আর দেশলাই দাও। দোকানদার পলাশের চাওয়া সমস্ত জিনিসগুলো গুনে সবকিছু ঝুড়িতে ভরে দিল। কত হলো? এই তোমার হলো 4 পয়সা। পলাশ 4টে পয়সা দোকানদারকে দিয়ে শেষ 1টা পয়সা হাতে নিয়ে জিলিপির দোকানের দিকে এগোলো। 1 পয়সা জিলিপির ঠোঙা নিয়ে পলাশ হাট থেকে বেরোলো। হাট থেকে পলাশ বাড়ি অনেকটা দূর। এমনিতেই সন্ধ্যা হয়ে আসছে, তাই তাড়াতাড়ি হাঁটতে লাগলো পলাশ। পরিবেশটা খুব গুমট। হাঁটতে হাঁটতে ওর ঘাম ঝরতে লাগলো, কিন্তু বেশিক্ষণ এভাবে হাঁটতে পারল না। ক্লান্ত পলাশ মাঝপথে এসে থামল। রাস্তার ধারে একটা বড় ডোবা থেকে জল নিয়ে চোখে মুখে জল দিল। তারপর একটা শ্যাওড়া গাছের নিচে এসে থামল। ঠোঙার ভিতর থেকে একটা একটা করে জিলিপি বের করে খেতে খেতে চারিদিকে দৃশ্য দেখতে লাগলো। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, লাল আভায় ঢেকে গেছে গোটা গ্রাম। ঠিক তখনই পলাশের মনে হলো, প্রদীপগুলো একবার গুনে দেখা যাক। 14টা দিয়েছে তো। ও একে একে গুনতে শুরু করলো। 1, 2, 3 এভাবে গুনতে গুনতে শেষ হলো 13, 14, 15। চমকে উঠল পলাশ। 15টা! দোকানদার হয়তো ভুল করে একটা বেশি দিয়ে দিয়েছে।
কিন্তু মা তো বলেছিল 14টা প্রদীপ আনতে, না একটা বেশি না একটা কম। এবারে কি হবে? মা যদি রাগ করে? ভয়তে পলাশ ব্যতিব্যস্ত হয়ে পড়ল। ওর বুকের ভেতরটা ধরফর করে উঠল। পলাশ কিছুক্ষণ দ্বিধায় বসে রইল। ওর মনে হলো অতিরিক্ত প্রদীপটা যদি বাড়িতে নিয়ে যায় তাহলে হয়তো মা বকবে, কিন্তু এত সুন্দর একটা প্রদীপ ফেলে দিতেও খারাপ লাগছিল। শেষমেশ পলাশ একটা অদ্ভুত সিদ্ধান্ত নিল। ঝুড়ি থেকে একটা প্রদীপ বের করলো, নিজের সঙ্গে আনা তেল আর তুলোর সলতে দিয়ে প্রদীপটা সাজালো। তারপর শেওড়া গাছের গোড়ার মাটিতে রেখে দেশলাইটা চালালো। অন্ধকার নামার মুখে প্রদীপে আগুন ধরতে নরম কোমলা আলো ছড়িয়ে পড়ল চারপাশে। প্রদীপটা জ্বালিয়ে রেখে পলাশ আবার বাড়ির পথ ধরল। কি রে, এত দেরি হলো কেন? আমি সেই কতক্ষণ ধরে বসে আছি। বাড়ি ফিরতেই মা প্রশ্ন করল। পলাশ সব জিনিস মায়ের হাতে দিল। মা ঝুড়ির ভেতরে দেখে বলল, বাকি সব ঠিক আছে, প্রদীপ 14টা আছে তো? হ্যাঁ, একেবারে 14টা, না একটা বেশি না একটা কম। ঠিক আছে, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে আয়, তারপর আমরা একসাথে প্রদীপ জ্বালাবো। পলাশ মৃদু হেসে মাথা নাড়ল। মাকে কিছুই না বলে এগিয়ে গেল কল ঘরের দিকে। কিরে বাবু, খাবি আয়। পলাশের ঘরের দরজা খুলে মুখ বাড়িয়ে পড়ল পলাশের মা। পলাশ খাটের উপর চিত হয়ে ঘরের চালার দিকে তাকিয়ে শুয়েছিল। মায়ের কথা শুনে অদ্ভুতভাবে জিজ্ঞেস করল, এই খাবার? কি আবার? কুমড়ো আলুর তরকারি আর ডাল ভাত। পলাশ নাকের দুপাশ কুচকে বলল, মাছ মাংস কিছু নেই? অনেক দিন খাইনি মাছ আর মাংস। কথাগুলো বলে অদ্ভুতভাবে বাতাসে যেন কিছু গন্ধ খোঁজার চেষ্টা করে এবং হতাশ হলো। আজকের দিনে আমিষ খেতে নেই, তুই তো জানিস বাবা। আর মাছ তো তুই 2 দিন আগেই খেলি, অনেকদিন খাস না বলছিস যে। পলাশ পুনরায় একভাবেই বলল, অনেক দিন খাইনি, প্রায় 2 জন্ম। পলাশের মা ভিতরে এসে পলাশের খাটের পাশে দাঁড়িয়ে দেখল পলাশের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ও ঘরের চালের দিকে তাকিয়ে একবার করে নাকের পাশ কুচকে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। খোকা, হে খোকা, কি হলো বাবা? কথাটা বলে পলাশের মা ওর কপালে হাত দিতেই ছিটকে গেল। পলাশের শরীর যেন আগুনে জ্বলছে। হ্যাঁ রে খোকা, তোর তো ভালো জ্বর এসেছে। দাঁড়া, তোর বাবাকে ডেকে আনি। হ্যাঁ গো, শুনছো? পলাশের মা ঘর থেকে বেরিয়ে গেল। পলাশ খিক খিক করে হেসে পড়ল, মাছ মাংস খাবো, খুব খিদে পেয়েছে। সেই রাতে একটা অদ্ভুত আবহ নেমে এলো পলাশদের বাড়িতে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, বাতাসে হালকা শীতল শিরশিরে ভাব। পলাশের জ্বর ক্রমশ বেড়েই যাচ্ছিল, কিন্তু এতে পলাশের মধ্যে কোনো পরিবর্তন এলো না। যে ছেলে সামান্য জ্বরে ছটফট করে, সে এত জ্বরেও চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। পলাশের মা চিন্তিত স্বরে বলল, এবারে কি হবে গো? খোকার জ্বর যে নামছে না। জ্বর কমবে কি করে? সারাক্ষণ মাঠে ঘাটে টই টই করে ঘুরলে জ্বর আসবে না? যাকগে, আজ রাতটা জলপট্টি দিয়ে কাটাও, কাল সকালে আমি ডাক্তারবাবুকে ডেকে আনবো। পলাশের মাথায় জলপট্টি দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ চমক ভেঙে সে উঠে পড়ল। পলাশের মাথায় জলপট্টিটা মনে হয় রয়েই গেছে। তাড়াতাড়ি ওর মাথা থেকে পট্টি সরানোর জন্য উঠে বসতেই দেখল পলাশ বিছানায় নেই। পলাশের মা রীতিমতো চমকে উঠল। এই ধুম জ্বর নিয়ে আমার খোকা গেল কোথায়? পলাশের মা ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। পলাশের মা নিজের মনেই বলে চলল, ছেলেটা এই বৃষ্টিতে একা একা বাইরে কল ঘরে চলে গেল না তো? সর্বনাশ! এই জ্বরের মধ্যে আবার ভিজলে আর দেখতে হবে না। খোকা, এই খোকা, কই গেলি রে? এমন সময় তার কানে এলো অস্বাভাবিক খুটখাট শব্দ উঠোনের দিক থেকে। যা ভেবেছিলাম তাই হলো, ছেলেটা উঠোন পেরিয়ে কল ঘরে গেছে।
এবারে ভিজে নিয়ে যে কি কাণ্ড বাঁধাবে কে জানে। আরে এই খোকা! কিন্তু উঠোনের কাছে এসে স্তম্ভিত হয়ে গেল পলাশের মা। পলাশ কল ঘরের দিকে যায়নি, বরং উঠোনের সামনে বসে নিচু হয়ে কিছু যেন খুঁজছে। পলাশের মা মৃদু স্বরে জিজ্ঞেস করলো, খোকা, এই খোকা, এখানে বসে কি করছিস? মুখ থেকে তখন অদ্ভুত গুঙানির মতো শব্দ বেরোচ্ছে। ওর মা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসতে দেখলো পলাশ উঠোনের পাশে বসে রান্নাঘরের আবর্জনা ফেলার বালতি থেকে মুখ ঢুকিয়ে কিছু একটা বের করে খাচ্ছে, আবার নাক কুঁচকে সেটা থুথু করে ফেলে দিচ্ছে। পলাশের মা এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল। পলাশ তখন মায়ের দিকে তাকিয়ে বিকট মেয়েলি গলায় বলল, তোদের রাস্তা করেও এটো কাটে নেই? কখন থেকে খুঁজছি? হ্যাঁ? পলাশের মা কিছু বলতে যাবে তার আগের মুহূর্তের মধ্যেই ও চার হাত পা মাটিতে ঠেকিয়ে এক ভয়ানক আওয়াজ করে ব্যাঙের মতো লাফ দিয়ে দাওয়ায় এসে উঠল। তারপর তীরের বেগে হামাগুড়ি দিয়ে বন্য জন্তুর মতো নিজের ঘরের ভিতরে অন্ধকারে মিলিয়ে গেল। পলাশের মা বাবা কিছুক্ষণের জন্য হতচকিত হয়ে তাকিয়ে রইল সেদিকে। তারপর ছুটে তারাও ঢুকলো পলাশের ঘরে, কিন্তু পলাশকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এমন সময় পলাশের বাবার সন্দেহ হতে খাটের তলায় উকি দিয়ে দেখলো পলাশ সেখানে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। কোনো রকমে ওকে খাটের তলা থেকে বের করে বোঝা গেল পলাশ জ্ঞান হারিয়েছে আর ওর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ভোর হতেই খবর পাঠানো হলো গ্রামের একমাত্র ডাক্তার অমল পালকে। ডাক্তার এসে পলাশের নাড়ি দেখল, চোখের নিচে চামড়া টেনে তার রং দেখলেন, তারপর গম্ভীর গলায় বললেন, শরীর তো খুব ক্লান্ত। খুব রোদে রোদে বাইরে ঘোরে নাকি? আর বলবেন না, বারণ করলেও শোনে না, খালি হিল্লি দিল্লি করে বেড়ায়। বুঝতেই পারছি, কিন্তু আর তো এরকম করলে হবে না। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, ওকে খাওয়াবেন। পলাশের মা এবার কাঁদতে কাঁদতে গতকাল রাতের ঘটনাটার কথা বলতেই বৃদ্ধ ডাক্তার হেসে বললেন, ও জ্বরের ঘরেই এসব কাণ্ড করেছে। ভয় পাবেন না, ওষুধ খাওয়ান আর বিশ্রাম দিন, কদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ওকে কি খাওয়াবো ডাক্তারবাবু? হালকা ঝোল ভাত? হ্যাঁ হ্যাঁ, তাই দেবেন। একটু ঘি, মাখন আর দুধ খাওয়াবেন, এতে ওর শরীরে জোর ফিরবে। আর মাছ মাংস? বিভৎস কণ্ঠে বলে উঠল পলাশ। বৃদ্ধ ডাক্তার ওই বিভৎস কণ্ঠ শুনে তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালেন। পলাশ নিজের চোখ মেলে তাকালো ডাক্তারের দিকে। ওর চোখ কালো মনিটা একটু ছোট হয়ে গেছে। শুকনো ঠোঁটটা একবার নিজের জিভ দিয়ে চেটে হাওয়ায় কিছুর গন্ধ শুকতে শুকতে সেরকম অদ্ভুত কণ্ঠেই পড়ল, এই বাড়ি থেকে দুটো বাড়ি পর, না না তিনটে বাড়ি পর যে বাড়িটা আছে সেখানে মাছ ভাজা হচ্ছে, আমি গন্ধ পাচ্ছি। এই বুড়ো, যা সেখান থেকে আমার জন্য একটা মাছ নিয়ে আয়, যা যা না। শেষের কথাটা চিৎকার করে বলল পলাশ। ডাক্তারবাবু ছিটকে ঘর থেকে বেরিয়ে ছুটে বাইরে চলে গেলেন। পলাশ আবার ধুম করে খাটে শুয়ে পড়ল। পলাশের মা চোখে জল মুছতে মুছতে বলল, এইটা কোনো সাধারণ জ্বর নয় গো, আমার ছেলের গায়ে নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস লেগেছে। সারাদিন বিছানায় পড়ে রইল পলাশ, শরীর আগুনের মতো পুড়ে যাচ্ছে। পলাশের মা দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত মেখে ঘরে ঢুকতেই পলাশ লাফ দিয়ে খাটের উপর ব্যাঙের মতো বসে পড়ল। তারপর সে বিকট কণ্ঠেই পড়ল, মাছের গন্ধ, মাছ এনেছিস? কই দে 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 মাছ দে। পলাশের মায়ের ওর কাছে যাওয়ার সাহস হলো না। থালাটা মাটিতে নামিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালো। পলাশ লাফ মেরে ঘাট থেকে নেমে থালায় রাখা ভাত না খেয়ে শুধু মাছটা তুলে গোটাটাই মুখে পুরে দিল। কাটা শুদ্ধ মাছটা কচকচ করে চিবিয়ে খেয়ে বলল,
পাচ্ছে, এনে দে, আমি গন্ধ পাচ্ছি, যা যা বলছি। পলাশের মা কোনো কথা না বলে পুরো মাছের ঝোলের বাটি এনে ঘরে রেখে দিল। পলাশ ৬-৭টা মাছ ওভাবেই খেয়ে শেষ করে আবার লাফ দিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। তারপর খিক খিক করে হেসে বলল, কাল থেকে আমায় কাঁচা মাছ দিবি, যা যা, এখন যা বলছি, যা। পলাশের মা তাড়াতাড়ি পলাশের বাবার কাছে গিয়ে পুরো ঘটনাটা বলল। পলাশের বাবা চিন্তিত স্বরে বলল, কি করা যায় এখন? আমাদের গ্রামের পাশের শ্মশানে একজন ওঝা আছে, কালীচরণ ওঝা। ওকে ডেকে পাঠালে হয় না? আমাদের ছেলের গায়ে কিন্তু হাওয়া বাতাস লেগেছে, ওঝা ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না। বেশ, আমি তাহলে এখনই বেরিয়ে পড়ি। সন্ধ্যের মধ্যে আমি ওঝাকে নিয়ে চলে আসব, কিন্তু ততক্ষণ তুমি একা থাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যাও, যে করে হোক আমাদের ছেলেটাকে বাঁচাতে হবে। পলাশের বাবা বেরিয়ে পড়ল। সন্ধে নেমেছে, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিও বাড়ছে। ঘন ঘন মেঘের গর্জনে পুরো গ্রাম কেঁপে উঠছে। পলাশ খাটে শুয়ে জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে, আর মাঝে মাঝে নাকের দুপাশ কুচকে মুখ দিয়ে অদ্ভুত গোঙানির শব্দ বার করছে। ওর ঘরের দরজার সামনে বসে আছে ওর মা। ভিতরে ঢোকার সাহস নেই তার, অথচ এই অবস্থায় সন্তানকে ছেড়েও সে কোথাও যেতে চাইছে না। মনে মনে তার বারবার মনে হচ্ছে, এতক্ষণ তো পলাশের বাবার ওঝাকে নিয়ে বাড়ি ফিরে আসার কথা, তবে কি এই ঝড় বৃষ্টির জন্য ওদের দেরি হচ্ছে? কালীচরণ ওঝাকে কি পাওয়া গেছে আদেও? কে জানে। পলাশের মা এসব দুশ্চিন্তাই করছে, কিন্তু হঠাৎ পলাশ ঘাড় ফিরিয়ে মায়ের দিকে তাকালো। হাড় হিম করার মতো সে দৃষ্টি। ওকে দেখে ওর মায়ের শরীর জমে গেল। পলাশের চোখের মনি আরো কিছুটা সংকুচিত হয়েছে। অদ্ভুত ভাঙা ভাঙা কণ্ঠে সে বলল, আমার জন্য কাঁচা মাছ মাংস নিয়ে আয় তো, যা, এখনই যা। মায়ের হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা কেঁপে উঠল তার। বাড়িতে তো আর কাঁচা মাছ মাংস নেই। তাহলে যা, রান্না করা মাছ মাংসই নিয়ে আয়, তাই খা, যা। সেটাও নেই, দুপুরেই তো সব শেষ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে জানলার পাল্লায় ছটফটানি শব্দ এলো। বৃষ্টি ভেজা অন্ধকারে দুটো কাক এসে বসেছে সেখানে। ডানা ঝাঁপটিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে বৃষ্টি থেকে। পলাশের চোখে হঠাৎ অদ্ভুত ঝিলিক খেলে গেল। জিভ দিয়ে ঠোঁট চেটে উঠে বসলো বিছানায়। বিড়ালের মতো পা টিপে টিপে এগিয়ে গেল জানলার দিকে। তারপর মুহূর্তের মধ্যেই একটা কাণ্ড ঘটে গেল। পলাশ এক ঝটকায় নিজের দুটো হাতকে লম্বা করে জানলার বাইরে বের করে কাক দুটোকে ধরে ফেলল। ওর মা ভয়ে চোখ বড় করে তাকিয়ে রইল ওর দিকে। পলাশের হাতে ধরা কাকগুলো শব্দ করে বেড়াচ্ছে, কিন্তু পলাশ নিমিষের মধ্যেই ঘাড় দুটো মটমট করে মোটকে কচর মচর করে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলো ওগুলোকে। এই দৃশ্যের আঘাতে ওর মায়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কোনো রকমে ছুটে বেরিয়ে এলো উঠোনে। ঠিক তখনই সদর দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো পলাশের বাবা। তার সঙ্গে লম্বা কালো পোশাক গায়ে জটা জুটো চুলওয়ালা একটা মানুষ। এই হলো কালীচরণ ওঝা। ওঝা উঠোনে পা রাখতেই ঘরের ভেতর থেকে পলাশের আর্তনাদের শব্দ পাওয়া গেল। ও লাফিয়ে উঠে আত খাওয়া কাকগুলোকে মাটিতে ফেলে খাটের তলায় ঢুকে পড়ল। ওর শরীর কাঁপছে আর গলা থেকে বেরোচ্ছে গোঙানি। কালীচরণ চোখ বুজে দাঁড়ালো, ঠোঁট নড়ছে তার। গলা থেকে ভেসে আসছে একটা মন্ত্র। ওং কালী কালীকে মহাকালী, ওং রিং রিং বেং ফট, কালী কালীকে বিনাশায়া রিং রিং ফট। এই বাড়িতে কোনো শাকচুন্নির বাস আছে। কাল থেকে আমার ছেলেটা যেন বদলে গেছে বাবা, ওকে আপনি বাঁচান, ও
ও ছাড়া যে আমাদের কেউ নেই। আমি এসেই টের পেয়েছি এই বাড়িতে এসেছে একটা শাকচুন্নি। আমি আসতেই ও টের পেয়েছে। নিশ্চয়ই এতক্ষণে ও লুকিয়ে পড়েছে, কিন্তু এভাবে ও বাঁচবে না। এত বৃষ্টিতে উঠোনে তো আগুন জ্বালানো যাবে না। তুই এই দাওয়ায় আগুন জ্বালানোর ব্যবস্থা কর, আর রান্নাঘরে কালো আর সাদা সর্ষে থাকলে এক মুঠো করে নিয়ে আয়। পলাশের মা ছুটে রান্নাঘর থেকে 2 রকমের সর্ষে নিয়ে এলো। বাইরে তখনও ঝড় বৃষ্টি চলছে। দাওয়ায় শুকনো খড়কুটো জোগাড় করে আগুন জ্বালানো হলো। কালীচরণ সর্ষে হাতে নিয়ে চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ শুরু করলো। ওম ক্রিয়ায় নমঃ কালিকায় রুদ্রকে দাসিবরাহ দুষ্ট শক্তি বিনাশনা ধরণী মরণী কালং স্বাহা। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে পলাশের ঘরের ভেতর থেকে অদ্ভুত আর্তনাদ ভেসে আসলো। শব্দটা এতটাই তীব্র যে পলাশের মা বাবা ভয়ে একে অপরের হাত ধরে এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। ওঝা বজ্রের মতো গর্জে উঠে এবার আরো জোরে মন্ত্র পাঠ করতে লাগলো। ঠিক তখনই খাটের তলায় অন্ধকার ভেদ করে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো পলাশ। তার চোখের মনি নেই, সাদা ফাঁপা চোখ দুটো জল জল করছে। তার মুখ জুড়ে কাটাকুটি দাগ, ঠোঁট যেন মরুভূমির মতো শুকনো মাটির মতো ফেটে গেছে। কালো জিভটা বের করে শুকনো ঠোঁট চেটে সরাসরি তাকালো ওঝার দিকে। অন্যদিকে ওঝাও দমে গেল না। সে দৃঢ় কণ্ঠে বলল, কে তুই? কেন এসেছিস সেখানে? বলবো না। বলবি না? না না, ঠিক আছে, দেখি তুই কেমন চুপ করে থাকিস। ওঝা এক মুঠো সর্ষে হাতে নিয়ে 3 বার ফু দিয়ে আগুনে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে পলাশ বিকট চিৎকার করে উঠল। ওঝা থামল না, বারবার সর্ষে আগুনে ছুটতে ছুটতে মন্ত্রপাঠ চালিয়ে গেল। ওম ক্রিয়ায় নমঃ কালিকায় রুদ্রকেতায় শিবরায় দুষ্ট শক্তি বিনাশে ধরণী মরণী কালং স্বাহা। আমি আমি গ্রামের মাঝের ওই বিশাল শেওড়া গাছটায় থাকি। কেন এসেছিস তুই? কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? ওকে ওকে আমার ভালো লেগেছে। ও আলো জ্বালিয়ে আমার ঘরে এসেছিল। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ছাড়তে তো তোকে হবেই। নাম কি তোর? ভালোতে। কবে মরেছিস তুই? 50 বছর ওই গাছে তলায় দড়ি দিয়ে। কেন? আমার স্বামী মারা যাওয়ার পর শ্বশুর বাড়ির লোকেরা আমার উপর খুব অত্যাচার করতো। আমায় খেতে দিত না, আমার ঘরে আলো জ্বালাতে দিত না, সারাদিন অন্ধকারে ফেলে রাখতো। তাই আমি একদিন কোনো রকমে পালিয়ে বাড়ির বাইরে এলাম, ওই শেওড়া গাছটার নিচে। যাওয়ার তো কোনো জায়গা নেই। স্বামীর নাম নিয়ে গলায় দড়ি দিলেন। তখন থেকে আমি ওকে নেই, কিন্তু এই ছেলে বহু বছর পর ওই গাছের তলায় আলো জ্বালিয়ে এসেছিল। তখন থেকেই ওকে আমার ভালো লেগেছে। এত বছর পর ওর জন্য আমি মাছ মাংস খেতে পেলাম। না 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 না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমায় জোর করলে আমি ওকে আমার সঙ্গে নিয়ে চলে যাব, সঙ্গে নিয়ে চলে যাব। পলাশের মধ্যে থাকা মালতীর শাসানি শুনে ওঝার চোখ রাগে জল জল করতে লাগলো। যাবি না মানে? আমার ঝাঁটার বাড়ি খেলে তোকে যেতেই হবে। ওঝা এবারে ঝোলা থেকে একটা মুড়ো ঝাঁটা বের করে পলাশকে মারতে লাগলো আর এক নাগারে মন্ত্র পড়তে লাগলো। ওম কালী কালী মহাকালী ওম রিং শ্রিং বিং ফট কালী কালীকে বিনাশায় রিং শ্রিং ফট। 8 ঘন্টার মতো চলল এই যুদ্ধ। অবশেষে পলাশ হাঁপুড়ের মতো হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আচ্ছা, আমি আবার কাছে ফিরে যাব, আর কোনোদিনও কাউকে বিরক্ত করব না। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত?
প্রত্যেক ভূত চতুর্দশীতে গ্রামের একজন পুরুষকে আমার গাছের নিচে একটা করে প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ নিভে যাওয়া পর্যন্ত ওই প্রদীপ কেউ ছুতে পারবে না। এ কথা দিলে আমি চলে যাব। বেশ বেশ, তাই হবে। কিন্তু আমরা বিশ্বাস করব কি করে যে তুই এই ছেলেটার শরীর ছেড়ে দিয়ে চলে গেছিস? আমায় এক কলসি জল দে। সেই কলসি আমি মুখে করে নিয়ে সদর অব্দি যাব। তারপর ওই কলসি চৌকাটে ভেঙে দিয়ে চলে যাব। দে। ও যা বললো তাই করা হলো। ওর সামনে রাখা হলো বড় একটা জল ভর্তি কলসি। আশ্চর্য ব্যাপার যে কলসি একজন মানুষ দু হাতে তুলতে পারে না। পলাশ সেটাই মুখে চেপে ধরে টেনে নিয়ে গেল সদর দরজা পর্যন্ত। সদর দরজার চৌকাঠে এসে কলসি আছাড় মেরে ভেঙে ফেলতেই মুহূর্তের মধ্যেই পলাশের দেহ ছটফট করে মাটিতে পড়েই জ্ঞান হারালো। গ্রামের অনেকেই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে নাটক দেখছিল। তারাও বিষয়টা দেখে রীতিমতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। নগেন খুড়ো চুপ করল। শম্ভু ফিসফিস করে বলল, তারপর কি হলো খুড়ো? সত্যি ওই শাকচুন্নি শেওড়া গাছে ফিরে গেল আর পলাশও ঠিক হয়ে গেল? হ্যাঁ রে, শাকচুন্নি তো গিয়েছিল, কিন্তু পলাশ সহজে ঠিক হলো না। ও সুস্থ হতে অনেকগুলো মাস লেগে গেল। পরে যখন পলাশ সুস্থ হলো তখন ওরা আর এই গ্রামে থাকলো না। কিন্তু আজও সেই শাকচুন্নির শর্তে গ্রামের মানুষেরা মেনে চলে। সেই থেকেই প্রতি ভোজ চতুর্দশীর রাতে কোনো বয়স্ক পুরুষ ওই শেওড়া গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে আসে। তবে জোয়ান ছেলেদের ওই দিকে যাওয়ার কঠোরভাবে নিষেধ। বলা তো যায় না শাকচুন্নি আবার যদি কোনো যুবক ছেলের ঘাড়ে চেপে বসে। খুব ভয়ের ব্যাপার তো। না না, আমরা আর ওই রাস্তা দিয়ে যাব না, মাঠের দিক দিয়ে ঘুরে যাব। নগেন খুড়ো ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, সেই ভালো, এই অনেক রাত হলো, তোরা বেরিয়ে পড়, বৃষ্টিও থেমে গেছে। তিনজনেই উঠে পড়ল। রাতে আকাশে মেঘ এখনো ভেসে বেড়াচ্ছে। ভিজে মাটির গন্ধ ছড়িয়ে আছে চারপাশে। ঘন কালো অন্ধকার নেমে এসেছে গ্রামীণ পথগুলোয়। খুড়োর বাড়ি থেকে বেরিয়ে ভুবন বলল, চল মাঠের দিক থেকে ঘুরেই যাই। হ্যাঁ, সেই ভালো। তোরা কি ভীতু রে? হ্যাঁ, তোরা গেলে যা, আমি কিন্তু ওই পথ দিয়েই যাব। কি বলছিস? তুই সব শুনেও এই কাজ করবি? আরে বাবা, খুড়ো বলল শুনলি না? এটা অনেক কাল আগের ঘটনা। এখনো কি ওই শাকচুন্নি আমাদের জন্য বসে আছে নাকি? এতদিনে মুক্তি টুক্তি পেয়ে হয়তো জন্মেও গেছে। এত ভয় পেলে চলে না, বুঝলি? যা যা, তোরা যা, আমি একাই যাব। তুই একাই যা ভাই, আমরা ওইদিকে আর যাব না। চল ভুবন, অনেক রাত হয়ে গেল। ভুবন আর শম্ভু অনেক বোঝানোর পরও দীপক শুনল না। একা একা এগিয়ে গেল শেওড়া গাছের দিকে। 5-10 মিনিট হাঁটার পরে গাছটার নিচে পৌঁছে সে থমকে দাঁড়ালো। প্রবল ঝড় বৃষ্টির ধকল সত্ত্বেও সেখানে ওই প্রদীপ অদ্ভুতভাবে জ্বলছে। বাতাসে শিখাটা দুলছে, তবু নিভছে না। দীপক প্রদীপটা হাতে তুলে নিয়ে হাসতে হাসতে বলল, যত সব ভুলবাজি গল্প। প্রদীপে নাকি হাত দেওয়া যাবে না, নাটক। বলেই প্রদীপটা ছুঁড়ে ফেলে দিল শেওড়া গাছের পাশের ডোবায়। প্রদীপটা সশব্দে পানিতে গিয়ে ডুবে গেল। দীপক গাছের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, কিরে শাকচুন্নি, লুকিয়ে বসে আছিস নাকি? সাহস থাকলে নাম তো দেখি। দেখ, আমায় তোর পলাশের থেকেও ভালো দেখতে। যাবি নাকি আমার সঙ্গে? এই শাকচুন্নি, এই, শুনতে পাচ্ছিস না? কোনো শব্দ নেই। চারপাশে গাঢ় নীরবতা। শুধু শেওড়া গাছের পাতার ফাঁক দিয়ে বৃষ্টি ফোটার টুপটাপ শব্দ হচ্ছে। দীপক হাসতে হাসতে মুখ ফিরিয়ে এগোতে যাচ্ছিল। ঠিক তখনই গাছের ভেতর থেকে খসখস শব্দ হলো। কটা ভিজে ডাল একসঙ্গে কেঁপে উঠল। দীপক পিছনে ফিরে স্তম্ভিত হয়ে গেল। ও দেখল অন্ধকার ফুঁড়ে কেউ উল্টো হয়ে গাছ থেকে নামছে। লম্বা চুল কাদামাখা মাটির দিকে আস্তে আস্তে নেমে আসছে। সে লিকলিকে সরু দেহটা
হাত পা গুড়ি ধরে নামছে সেটা। দীপকের বুক ধরফর করে উঠল। পেছোতে পেছোতে একটা পাথরে হোঁচট খেয়ে পড়ল সে। বিস্ফারিত দৃষ্টিতে সে তাকিয়ে রইল সেই ভয়াল দৃশ্যের দিকে। সেই মুহূর্তে সেই অদ্ভুত মূর্তি গাছ থেকে নামতে নামতে হঠাৎ থেমে গেল। ওর চুলের ফাঁক গলে ধীরে ধীরে বেরোলো জোড়া মণিহীন দুটো সাদা চোখ। শাকচুন্নি ভাঙা ভাঙা কণ্ঠে বলল, এই যে এসে গেছি। এবারে আমি তোর সঙ্গে যাব। তোর সঙ্গে যাব। দীপক আর্তনাদ করতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করে অন্ধকার চিরে সেই শাকচুনি ঝাঁপিয়ে পড়ল দীপকের উপরে। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প চণ্ডীপুর গ্রামের ভূত চতুর্দশীর রাত। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। গল্পের পোস্টারে ছিল। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সঙ্গে রাখুন আপনাদের এই প্রিয় চ্যানেল বঙ্গ কথাকে।